নমস্কার, সেরাম অনলাইনে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের আগের ভিডিওটা ছিল হচ্ছে ডায়াবেটিস নিয়ে। ইনফ্যাক্ট দুটো ভিডিও ছিল, পার্ট 1 পার্ট 2। আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছিলাম, একদম ডায়াবেটিসের বেস থেকে আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটা কেউ মিস করে থাকেন, আমার এই ভিডিওর নিচে সেই দুটো ভিডিওর লিঙ্ক দেয়া রইল, দেখে নেবেন। দেখলে ভালো লাগবে। ডায়াবেটিস সম্বন্ধে অনেকটা অ্যাওয়ারনেস আপনার মধ্যে আসবে, অনেকটা সজ্ঞানতা আপনার মধ্যে আসবে। আজকে আমরা একটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেন ম্যানেজমেন্ট। ব্যথা আমাদের একটা খুব কমন সিমটমস, প্রত্যেক মানুষই এই জিনিসটা অনুভব করে। পেন জিনিসটা অনেক ব্রড সাবজেক্ট, আমি পেনে যাব না। আমি মূলত যাব যারা সিনিয়র সিটিজেন্স আছেন, যাদের হাঁটুতে ব্যথা, সেই হাঁটুতে ব্যথার দিকেই আমি অনেক বেশি কনসেন্ট্রেট করব, কারণ এটা কিন্তু এখন একটা কমন প্রবলেম। আপনারা দেখবেন যে 40 বছর বয়স হয়ে গেলেই বহু মানুষের আছে হাঁটুতে ব্যথা, মানে হাঁটতে গেলে লাগে, হাঁটু গেড়ে বসতে পারেন না এবং ভীষণ যন্ত্রণা হয়। সকালের দিকে একটা বেশি করে যন্ত্রণা হয়, সারাদিন যন্ত্রণা হয়, পায়ে গরম সেঁক দিতে হয়, মলম মালিশ করতে হয়, কিংবা নি ক্যাপ পরে থাকতে হয়। এরকম প্রচুর পেশেন্টস আছেন, 40 ঊর্ধ্ব পেশেন্টস, যারা কিন্তু এই ব্যথাজনিত কারণে আপনারা ভুগছেন। এবং এই ব্যথাটা যে কারণে হয়, মেনলি ওয়ান অফ দ্য মেজর সিমটমস, অনেকগুলো কারণে হতে পারে, অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিসের জন্য কিন্তু এই হাঁটুজনিত ব্যথাটা কিন্তু হয়, আরও অন্য কারণে হয়, আমি সে বিষয়ে ঢুকছি না। ওয়ান অফ দ্য মেন রিজন ইজ অস্টিও আর্থারাইটিস। তাহলে অস্টিও আর্থারাইটিসটা কি অ্যাকচুয়ালি, আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ড 40 সেকেন্ডে আপনাকে একটু বলে দিই। আমার হাতটা দেখুন, আমাদের হাঁটুতে এরকমভাবে আমাদের বোনসটা থাকে, এই দেখুন, ঠিক হাঁটুতে এইভাবে আমাদের দুটো বোনস থাকে, মানে আমার হাঁটুর উপরের দিকের বোনস আর নিচের দিকে যেটা পায়ের দিকে নেমে যাচ্ছে, সেই দুটো বোনস ঠিক এইভাবে থাকে। এই দুটো বোনসের মাথার ওপর থাকে কার্টিলেজ। আমরা চিকেন খাই না, চিকেনের লেগ পিস আপনারা চিবন, তখন দেখবেন একদম মাথার কাছে একটা সাদা টাইপের একটা একটু কুড়মুড়ে টাইপের একটা জিনিস হয় না, যেটা খেতে ভালো লাগে, দ্যাট ইজ কল্ড কার্টিলেজ। যেরকম চিকেনের পায়ে কার্টিলেজ আছে, ঠিক সেমনি আমাদের মানুষের পায়েও আছে কার্টিলেজ। সেই কার্টিলেজটা কোথায় থাকে আবার আমি দেখাই। এটা যদি হয় বোনস, সেই বোনসের ঠিক ওপরটা, ঠিক টিপ অফ দিস বোনস থাকে হচ্ছে কার্টিলেজ। সেই কার্টিলেজ, এইটাতেও কার্টিলেজ থাকে, আর মাঝখানে একটুখানি গ্যাপ থাকে, সেই গ্যাপে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আরও কিছু ফ্লুইড থাকে, লিকুইড থাকে, জেলিং টাইপের, যে সাইনোভিয়াল ফ্লুইড একটা জেলিং টাইপের, জেল টাইপের, যেটা ওই হাঁটুকে মুভ করতে একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তো আমি আসছিলাম কার্টিলেজে। সেই কার্টিলেজটা যখন আস্তে আস্তে ক্ষয়ে যায়, কার্টিলেজের মধ্যে যখন স্পোর্টস জন্ম হয়, ফুটো হয়ে যায়, কার্টিলেজটা পুরনো হয়ে যায়, কার্টিলেজটা যখন আস্তে আস্তে ক্ষয়ে যায়, সেই ক্ষয়ে যাওয়া, আমি কিছু ছবি আমার ভিডিওর সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেই ছবিগুলো দেখলে হয়তো আপনাদের কাছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। যে কার্টিলেজটা যখন আরও বেশি ক্ষয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই দেখুন, এইখানে থাকছে কি কার্টিলেজ, তো এইটা যখন ক্ষয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এইটা কিন্তু আরো ন্যারো হয়ে যাচ্ছে। আর ন্যারো হয়ে গেলে কি হচ্ছে, কার্টিলেজটা থাকছে না, লুব্রিকেটিং ব্যাপারটা থাকছে না। আর লুব্রিকেটিং ব্যাপারটা যখন কমে যাচ্ছে, তখনই সেখানে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, তখনই আপনাদেরকে গরম সেঁক দিতে হচ্ছে, দিয়ে ব্যথা কমাতে হচ্ছে। এইটা হচ্ছে মেনলি অস্টিও আর্থারাইটিসের কারণ। অনেক সময় কি হয়, এটা ওয়ান অফ দ্য রিজন, দুটো মাঝখানে যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা অনেক সময় শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, যার ফলে কি এই দুটো আরো কাছাকাছি চলে আসে, তার ফলে এদের মধ্যে ঘর্ষণটা বেশি হয়, সেই কারণে অনেক সময় পেন হয়। তো দেয়ার আর মেনি রিজনস, আর দ্য মেন রিজন হচ্ছে কি না, কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। ক্ষয়ে গিয়ে কি হয় না, হাড়ের যে লুব্রিকেন্সি, সেই লুব্রিকেন্সি ব্যাপারটা সচল করার রাখার চেষ্টা করে, মুভমেন্টটাকে, সেটাকে কমিয়ে দেয়, যার ফলে সেই কমিয়ে দেওয়ার ফলে কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার ফলে সেই একটা ব্যথা সেন্সেশন হয়। এই কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার জন্য যে ব্যথাটা হয়, সেই ব্যথাটাকে বলে অস্টিও আর্থারাইটিক পেন। এবং এই ক্ষয়ে যাওয়ার মেকানিজমটা এক কথা সাইন্টিফিক ভাষায় বলা হয় ডিজেনারেশন অফ কার্টিলেজেস। এই ডিজেনারেশন অফ কার্টিলেজেসকেই আমরা এক কথায় বলা হয় অস্টিও আর্থারাইটিস। তাহলে অস্টিও আর্থারাইটিস হলে আমরা কি করতে পারি? দেখুন, অনেস্টলি স্পিকিং, অস্টিও আর্থারাইটিস যদি একবার হয়ে যায়, মানে আপনার কার্টিলেজ যদি ক্ষয়ে যায়, সেই কার্টিলেজকে রিজেনারেট করাটা কিন্তু অনেক টাফ। সেই জন্য আমাদের কি করা উচিত, সেই ব্যথাটাকে যদি অনুভবটা কম করতে হয়, তার জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত।
কি প্রিভেন্টিভ মেজার্স আমরা নেব? যেমন নাম্বার 1, যদি আমার ওয়েট বেশি হয় তাহলে আমাকে সেই ওয়েটটাকে রিডিউস করতে হবে, অর্থাৎ পায়ের ওপর প্রেশারটা অনেক কম পড়তে হবে। যত পায়ের ওপর প্রেশার কম পড়বে তত অস্টিওআর্থারাইটিক পেনটাও কম হবে। মানে পায়ের এবং হাঁটুর ওপর চাপটা কমাতে হবে, অর্থাৎ হাঁটু এবং পায়ের ওপর যদি চাপ কমাতে হয় তাহলে আমার ওভারঅল বডির ওয়েট কমাতে হবে। আমাকে বডি মাস ইন্ডেক্স যেটা আছে বিএমআইটা কমাতে হবে। বিএমআইটা যদি কমাই তাহলে দেখবেন আস্তে আস্তে আমার হাঁটুর উপর চাপটা কমবে, হাঁটুর উপর চাপ কমলেই আমার পেনটা কমাবে। ফার্দার ডিজেনারেশনটাও কিন্তু আস্তে 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 কিছুটা হলেও, মানে আগে যেটা 70% হচ্ছিল সেটা কিন্তু হয়তো একটু কমবে, ওটা 60% 50% হতে পারে। দেখবেন অনেক সময় আপনাদের ভোরবেলা ঘুম থেকে উঠলে ব্যথাটা বেশি হয়, এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। কেন হয় মর্নিং স্টিফনেস? কারণ দেখুন সারাটা দিন আপনারা তো হাঁটুটাকে মুভমেন্ট করছেন, সচল রাখছেন, স্বাভাবিকভাবে যখনই জিনিসটা সচল থাকে তখনই জিনিসটা ঠিক থাকছে। কিন্তু যখনই আপনি ওই 7-8 ঘন্টা কোনো হাঁটুর মুভমেন্ট করছেন না এবং মুভমেন্ট না করার ফলে হাঁটুটা একই জায়গায় রয়ে গেছে, বিছানায় আপনি শুয়ে থাকছেন, তখন হাঁটুটা স্টিফ হয়ে যায়। এবং স্টিফ হয়ে যাওয়ার ফলে কি হয়, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে বিছনা ছেড়ে মাটিতে পা দিচ্ছেন তখন মনে হচ্ছে যেন হাঁটুটা চলছে না। অস্টিওআর্থারাইটিসে মর্নিং স্টিফনেসটা একটা কমন ইন্ডিকেশন। এছাড়া আপনাকে যদি এবার এইগুলো থেকে ওভারকাম করতে হয়, কী করতে হয়? একটা হচ্ছে আমি যেটা বলছিলাম, ওজন কমাতে হবে নাম্বার 1 অবশ্যই করে। নাম্বার 2, চেষ্টা করুন সিঁড়িটাকে কম ইউজ করবার, প্লেন ল্যান্ডে বেশি করে হাঁটুন, স্টেপ বাই স্টেপ এরমভাবে ক্লাইম্ব করার চেষ্টা করুন। মানে যে জিনিসে ঘর্ষণটা বেশি হয়, দুটো হাড়ে যত বেশি ঘর্ষণ হবে তত অস্টিওআর্থারাইটিক পেন বেশি হবে। ঘর্ষণটা কম করুন, তাহলে দেখবেন অস্টিওআর্থারাইটিক পেনটাও আপনার কম হবে। 3rd, পা ভেঙে বসাটা চেষ্টা করুন অ্যাভয়েড করবার। যখন যদি মাটিতে বসতে হয়, ফার্স্ট অফ অল মাটিতে বসাটা খুব একটা রেকমেন্ডেড নয়। চেয়ারে বসুন, যদি মাটিতে একান্তই বসতে হয় তাহলে পাকে স্ট্রেচ করে বসুন, পাকে বেন্ড করবেন না। বেন্ড করা মানেই আবার ওই সেই ঘর্ষণের সৃষ্টি, আবার আরও কার্টিলেজের ওপর চাপ পড়বে এবং কার্টিলেজের ওপর চাপ পড়লেই ব্যথাটা বাড়বে। এবং অবশ্যই করে 4th মেডিকেশন আছে ওষুধ, যেখানে এনসেডস, বিভিন্ন রকম এনসেডস ইউজ করা। এনসেডস মানে আমি একটু টেকনিক্যাল টার্মে চলে এলাম। এনসেডস মানে হচ্ছে নন স্টেরয়েডাল ড্রাগস যেগুলো হয় সেগুলোকে বলা হয় এনসেডস। এনসেডস মানে বাংলায় যেটা বলে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ তো আছেই, বাট ব্যথার ওষুধ ছাড়াও এই প্রোটেকশনসগুলো যদি নেন, অর্থাৎ পাটাকে বেন্ড করবেন না, উঁচু নিচু জায়গায় হাঁটবেন না, চেষ্টা করুন লিফট ইউজ করবার, এসকেলেটর ইউজ করবার, সিঁড়ি কম ইউজ করুন, বডির ওজন কমান, কিছু ডায়েটারি রেস্ট্রিকশনস করুন। ডায়েটারি রেস্ট্রিকশনস মানে ফ্যাট ফুড কম খান, একটু প্রোটিন ইনটেক বেশি করুন, কার্বস একটু যতটা সম্ভব হয় একটু কম খান, মাটন জাতীয় খাবার মানে তৈলাক্তক খাবারগুলো কম খান। এইগুলোতে যত বেশি আপনি ওই তৈলাক্তক খাবার খাবেন, হাই কোলেস্ট্রল হাই লিপিড খাবার খাবেন, তত আপনার শরীরে ব্যথা বাড়বে। তো ওইগুলো একটু কমান, দেখবেন এইগুলো কমালেই দেখবেন আপনি অস্টিওআর্থারাইটিস থেকে, দেখুন রিজেনারেশনটা তো অত সহজ নয়, কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন। তো এই কয়েকটা কথা আমি অস্টিওআর্থারাইটিস সম্বন্ধে খুব ছোট সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অস্টিওআর্থারাইটিস কি, কেন হয়, প্র্যাকটিক্যাল কয়েকটা ছবিও আমি দেখালাম, সেইগুলোতে হয়তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আর আরেকটা অবশ্যই করে আছে নি সার্জারি, সেটা তো সাধারণ মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে, তাই নি সার্জারিটা আমি আর আলোচনা করলাম না। নি রিপ্লেস করে সেখানে মানে ওই নতুন করে কার্টিলেজ ইন্ডিউস করা হয়, সেটা তো মানে সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করাটা একটা ভীষণ চাপ, যার জন্য আমি সেটা আর আলোচনা করলাম না। তো বেসিক আলোচনা করলাম অস্টিওআর্থারাইটিস পেন ম্যানেজমেন্ট, কী করা উচিত, কী না করা উচিত, কীভাবে চলা উচিত এবং কীভাবে চললে আপনি অস্টিওআর্থারাইটিসের ব্যথাটা একটু কম অনুভব করবেন, কেন হয় অস্টিওআর্থারাইটিস, এই সবটা নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে শুনবেন, শেয়ার করবেন এই ভিডিওগুলো আরও আপনার পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলছি, অস্টিওআর্থারাইটিস যখন আপনাদের সাফার করবেন, অস্টিওআর্থারাইটিসের জন্য কিন্তু কয়েকটা ব্লাড টেস্ট অবশ্যই করে আমি আমরা বলি করার কথা। যেরকম অস্টিওআর্থারাইটিস যেমন এএসও টাইটার ভেরি ইম্পর্টেন্ট, ইএসআরটা দেখে নেবেন, একটু রেগুলার পিরিয়ডিক ব্লাড টেস্টগুলো যেটা আপনার ডক্টর রেকমেন্ড করবে, এবং অবশ্যই করে ওষুধ খাবেন যেটা আপনার ডক্টররা রেকমেন্ড করে, গ্লুকোসামাইন বলুন, জয়েন্টসেরিন বলুন, এরকম ধরনের অনেক ডায়াসেরিন, গ্লুকোসামাইন, এছাড়া অনেক পেন কিলার্স আছে, সেগুলো আপনারা খেলে এগুলো তো কম তো থাকবেই, কিন্তু ওষুধ ছাড়া বাকি যে প্রিকশনসগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম।
ভালো করলে অবশ্যই করে ভিডিওগুলোকে শেয়ার করবেন। আবার আসবো ফিরে, আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে। ততক্ষণ অবধি নমস্কার।